হ্যালো, আসসালামু আলাইকুম। শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশের এই দুর্যোগকালীন সময়ে আমি জানি যে খেলা নিয়ে অনেকেরই আগ্রহটা কমে গেছে। ইনফ্যাক্ট আমার নিজেরও। বাট আজকের দিনটা বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের ৪র্থ দিন শেষে কিছু পয়েন্ট নিয়ে আসলে একটু কথা বলতে আসলাম। তার আগে অবশ্যই আমরা যে যার জায়গা থেকে আমি নিশ্চিত যে আমরা সবাই আসলে এগিয়ে এসেছি এই ঘটনাটা এবং এরকম একটা ঘটনা কিভাবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে দেয় যেকোনো দুর্যোগের অবশ্যই এটা খারাপ দিক। ১১টা জেলায়, ১২টা জেলায় লাখ, লাখ মানুষ পানিবন্দী। স্টিল এই সময়টা আপনি দেখেন কোন ঢাকা থেকে যেখানে বন্যার ছিটেফোঁটাও নেই সেখান থেকেই সবচেয়ে বড় ফান্ড কালেক্ট করে সেখানে যাচ্ছে, নানান প্রতিবন্ধকতা পেরিয়ে তারা এগুচ্ছে। এই দুর্যোগের কথা যখন বলছি পাকিস্তান ক্রিকেটেও একটা দুর্যোগ এসেছিল। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে দীর্ঘদিন সেখানে কোনো বিদেশের টিম খেলতে যাচ্ছিল না। বন্ধ হয়েছিল ইন্টারন্যাশনাল ম্যাচ পাকিস্তানে, তাদের হোম ভেন্যু হয়ে গেছিল দুবাই, আরব আমিরাত। সেই পাকিস্তানে যখন আস্তে আস্তে একটু একটু করে ন্যাশনাল টিম যাওয়া শুরু করলো, অবভিয়াসলি বাংলাদেশের এক্ষেত্রে বড় রোল আছে। তখন দেখুন পাকিস্তান কি করেছে কাজটা, নানানভাবে বিদেশিদের বরণ করে নেয়ার একটা আয়োজন তারা করে। যেমন আপনারা বাংলাদেশ পাকিস্তান ম্যাচের ওই ছবিটা নিশ্চয়ই দেখেছেন যে একটা বিলবোর্ড করা হয়েছে রাস্তার মধ্যে যে ওয়েলকামিং নেইবার, এরকম একটা বিলবোর্ড বাংলাদেশকে আম শুভকামনা জানানো হচ্ছে। এবং এসবের চেয়েও মজার ব্যাপার হচ্ছে আপনি যদি আজকে মাঠে খেয়াল করে থাকেন মুশফিকের সেঞ্চুরি বা বাংলাদেশের ব্যাটসম্যানদের বাউন্ডারির সঙ্গে কি পরিমাণ চিয়ার্স আসছিল পুরো রাওয়ালপিন্ডি থেকে। অবভিয়াসলি দে আর অল নট বাংলাদেশিস। পাকিস্তানিরাও বাংলাদেশকে সমর্থন করছিল এই ম্যাচে, বাংলাদেশের ভালো ক্রিকেটার সমর্থন করছিল। বিশেষ করে অনেকেই পতাকা নিয়ে গিয়েছেন মাঠে, হুইচ ইজ এটা খুবই অ্যাবসোলিউট ক্রেজি। যখন আমরা আর্জেন্টিনায় দেখেছিলাম বাংলাদেশের পতাকা, হয়তো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিটা অনেক পুরনো, অনেকভাবেই আমরা সম্পর্কিত। পাকিস্তানের অসংখ্য ঘরোয়া ক্রিকেটার বাংলাদেশে খেলে গেছেন, বাংলাদেশের নানানভাবে বন্ধুতাই থেকেছে দুই দেশের মধ্যে। এবং সেখানে আজকে পাকিস্তান ক্রিকেট দল হয়তো বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে, এটা কিন্তু রেয়ার ঘটনা না। এর আগে ইংল্যান্ডকেও তারা, নিউজিল্যান্ডকেও তারা একইভাবে স্বাগত জানানোর চেষ্টা করেছে। হয়তো বাংলাদেশ বলে আমাদের চোখে বেশি পড়ছে। এবং পাকিস্তান এটা করেছে কেন? ওই যে জাতীয় দুর্যোগ, তাদের দেশ সেফ না, নিরাপদ না, ক্রিকেট সেখানে যে হতে পারে না, এই সমস্ত বিষয়গুলোকে ভুল প্রমাণ করতেই তারা এই কাজটি করেছেন। এবারে আসি বেসিক কোশ্চেনে খেলার, যেটা আমার 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 মনে হয়েছে বাংলাদেশ আজকে ডিক্লেয়ার না করে ভুল করেছে। এই ম্যাচে যদি ফলাফল আনার ন্যূনতম সম্ভাবনা বাংলাদেশ তৈরি করতে চারতো, হ্যাঁ ন্যূনতম সম্ভাবনা এখনো আছে, বাট স্টিল যদি একটু আরেকটু বেটার সম্ভাবনা তৈরি করতে পারতো বাংলাদেশ, যদি তারা আজকে অ্যাটলিস্ট আরো ১ ঘন্টা আগে অল আউট হওয়ার আগে বাংলাদেশ ডিক্লেয়ার করে দিত। এটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের অল আউট হওয়া পর্যন্ত খেলা খুবই ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল। কারণ বেশি করে এটা মনে হয়েছে শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলিং দেখে। শরীফুল, হাসান মাহমুদ এরা যেভাবে বল করেছেন এবং যেভাবে একটা উইকেট পেয়েছেন ১০ ওভারে ২৩ রান দিয়ে একটা উইকেট, আপনি ধরে নিন যে আরো ১০ ওভার যদি বাংলাদেশ বল করার সুযোগ পেত এবং উইকেটে যেভাবে মুভমেন্ট আসছিল, পেসার স্পিনারদের জন্য ক্র্যাক তৈরি হয়ে গেছে অলরেডি। সো বাংলাদেশ একটা ভুল এখানে করেছে। আপনার কি মনে হয় এই প্রশ্নটার উত্তর নিচে মতামতটা জানিয়ে যাবেন অবশ্যই, যে বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করতে দেরি করেছে কিনা, অল আউট হওয়ার চেয়ে আরেকটু আগে ইনিংস ডিক্লেয়ার করা উচিত ছিল কিনা। এবার আসি বাংলাদেশের ব্যাটিং এর এই পুরো ইনিংসটার আসলে ইঞ্জিন ছিলেন মুশফিকুর রহিম। এগেইন হার্ড লাক, ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হলো না, বাট পাকিস্তানের সঙ্গে এটা তার ফার্স্ট সেঞ্চুরি প্রবাবলি, ইয়াস। এবং তামিম ইকবালের পর, মানে তামিম ইকবালকে ছাড়িয়ে তিনি এখন বাংলাদেশের অ্যাওয়ে টেস্টে হাইয়েস্ট রান স্কোরার। মুশফিকুর রহিম ইজ আ ইনক্রেডিবল ইনক্রেডিবল ব্যাটসম্যান। বাংলাদেশের টেস্টে বিশেষ করে এবং ওয়ানডেতেও মুশফিকুর রহিম ইজ ওয়ান অফ দি বেস্ট, বিকজ হচ্ছে তিনি কন্টিনিউ রান করে গেছেন। মুশফিকুর রহিমের দীর্ঘদিন অফ ফর্ম গিয়েছে এরকম সাধারণত মুশফিকের হিস্ট্রিতে নেই, কারণ তিনি পরিশ্রম করেন, নিজের কাজটা ঠিকঠাক করেন। সো মুশফিকুর রহমানের জন্য হ্যাটস অফ। লিটন কুমার দাস এগেইন হি প্রুভড হিজ ওয়ার্থ, যে নাম্বার 7 এ বা টেস্ট ক্রিকেটে তিনি লাল বলে যে কতটা মার্ভেলাস ক্রিকেটার সেটা তিনি আরেকবার প্রমাণ রেখেছেন। এবং আমার মনে হয় তিনি তার একটা যথাযথ ইনিংসটাই খেলেছেন। মেহেদী হাসান মিরাজ 50-র পর প্রবাবলি আরেকটু গিয়ার আপ করার চেষ্টা করছিলেন, সেটা হয়নি, বাট সঙ্গটা ভালোই দিয়েছেন মুশফিকুর রহিমকে, 2টা সেঞ্চুরি স্ট্যান্ড। সব মিলে বাংলাদেশের জন্য একটা দারুণ দারুণ দিন। শেষ 10 ওভার বোলাররাও তাদের দিনটা নিজেদের করে নিয়েছে। যদি আর 10টা ওভার বেশি পেত তাহলে আমি শিওর বাংলাদেশের ম্যাচে যদি আর একটা বা দুটো উইকেট পাকিস্তানে পড়ে যেত, বাংলাদেশের ম্যাচে ফার এগিয়ে থাকতো। বিকজ লাঞ্চের আগে যদি পাকিস্তানকে অল আউট করা যায় এক সেশনে, সেক্ষেত্রে লিড যদি, মানে লিডটা তখন ধরাছোঁয়ার মধ্যেই থাকবে, কারণ পাকিস্তানের এখনো ট্রেইল বাই 94। সো সেক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকতো এই ম্যাচে। এবং লাঞ্চের পর দুটো সেশন বাংলাদেশ, আমি জানি না, হয়তো চেস করার চেষ্টা করে, লাইক লেটস সে 150 রান বা 170-80 রানের টার্গেট। এবং বাংলাদেশ অবশ্যই বাসবল ক্রিকেট খেলা না, এবং সেটা চেস করার চেষ্টা, ওই যে ইয়ের মতো মনে আছে নাজমুল হোসেন শান্ত আমাদের বিশ্বকাপে একটা প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে আমরা সেই বিখ্যাত ম্যাচটাই, যে আমরা শুরুতে ভাবছি দেখি কি হয়, পরে যখন কিছু উইকেট পড়ে গেছে আর হয় নাই। সো বাংলাদেশ টেস্টেও আসলে এটাই চিন্তা করতো, বিশেষ করে এখানে যেহেতু আরো ড্র বলে একটা ব্যাপার আছে। সো বাংলাদেশের জন্য আসলে এই ডিফেন্সিভ অ্যাপ্রোচ থেকে বের হয়ে আসাটা খুব বড় বড় চ্যালেঞ্জ। এবং
পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পেসাররা এবং বোলাররা ওভারঅল কিন্তু ভালো বল করেছে। এটা আরেকটা দারুণ ব্যাপার। পাকিস্তানকে তাদের মাটিতে গিয়ে এরকম ব্যাকফুটে ঠেলে দেয়া বাংলাদেশ, ইটস রিয়েলি আ গ্রেট জব বাই দ্য বোলার এবং অবশ্যই ব্যাটসম্যান। আজহার মাহমুদ বলেছেন যে আমরা উইকেট চিনতে ভুল করেছি, যেটা বাংলাদেশ সচরাচর বলে মিরপুরে খেলার পর। অসংখ্য প্রেস কনফারেন্স পাবেন ম্যাচ শেষে এসে তারা বলছেন বা দিন শেষে যে আমরা আসলে বুঝি না উইকেটটা এরকম টার্ন করবে, আমরা আসলে এরকম উইকেট চাইনি। এবং এক্স্যাক্টলি একই ধরনের কথা পাকিস্তানের কোচ বলছেন আজহার মাহমুদ যে আমরা আসলে উইকেটটা বুঝতে ভুল করেছি এবং সে কারণেই তারা জেনুইন স্পিনার নেননি। আগা সালমান অনেক বল করেছেন বাট খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেননি। সো শাকিলরা এসে হাত ঘুরিয়েছেন, আইয়ুব এসে হাত ঘুরিয়েছেন, খুব একটা লাভ হয়নি। সো পাকিস্তানের যে বাংলাদেশের এই ম্যাচে আমি বলবো স্লাইটলি এগিয়ে। আজকের দিনটা পুরোপুরি বাংলাদেশের এবং অ্যাডভান্টেজ আছে এখনো বাংলাদেশের যদি লাঞ্চের মধ্যে পাকিস্তানকে অল আউট করে দেয়া যায়। এবং বাংলাদেশের পেসাররা যেভাবে বল করেছেন আজকে নতুন বলে, হয়তো বলটা পুরনো হলে আমরা স্পিনারদের দেখবো আরেকটু। এবং আমার মনে হয় একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। সো লেটস হোপ ফর দ্য বেস্ট ফর আওয়ার টাইগার। আর অবশ্যই আরো একবার একটু মনে করিয়ে দিই, এই দুর্যোগে যে যার জায়গা থেকে, আমি অবশ্যই আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করবেন। বাই বাই।